Good morning students, welcome to our YouTube channel West Bengal Champions Academy. আজকে আমরা আবার নতুন একটা ক্লাস নিয়ে চলে এসেছি ইউলিসিস, তোমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবথেকে একটা ভালো কবিতা। এই কবিতার লেখক দেখো আলফ্রেড লর্ড টেনিসন, তাই তো? ইনি হচ্ছেন ভিক্টোরিয়ান এজের একজন কবি এবং এই যে ইউলিসিস কথাটা যেখানে বলা হয়েছে বা কবিতাটার নাম কি ইউলিসিস, এটা হোমারের দুটো মহাকাব্য আছে বা এপিক আছে, কি সেই দুটো এপিকের নাম ইলিয়াড এবং অডিসি, তাই তো? এই যে অডিসি ইজ এ গ্রিক ওয়ার্ড আর ইউলিসিস এটা একটা ল্যাটিন নেম, মনে থাকবে তো। এই যে দুটো মহাকাব্য, সেই মহাকাব্য থেকেই মেনলি নেওয়া হয়েছে এই নামটা এবং চরিত্রগুলো সম্বন্ধে। চরিত্রগুলো এখানে আমরা কি কি দেখব? আমরা দেখব এখানে রয়েছে টেলেমিকাস, তার অ্যান্ড ইউলিসিস, তার ওয়াইফ এবং তার কিছু সোলমেটস যারা তার সাথে ট্রাভেল করেছে। ইটস আ মেনলি বলতে পারি এটাকে আমরা কি, যে এটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? ড্রামাটিক মনোলগ হচ্ছে এমন একটা বিষয় যে মনে হবে কথক বা ন্যারেটর কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু আদতে সেরকম কথা নয়, তিনি নিজেই নিজের মধ্যে বা নিজের সঙ্গে আলোচনা করছে, মনে থাকবে। অর্থাৎ তিনি মনে মনে ভাবছে যে এইরকম হচ্ছে, এরকম হলে তো আমি এরকম হতাম, এই জায়গায় যেতে পারতাম, তাই তো? এইটাকেই বলছে কি ড্রামাটিক মনোলগ। এইবারে কবিতাটা পড়ার আগে আমাদের বেসিক যে কিছু ইনফরমেশন জানতে হবে। সেটা কি বেসিক ইনফরমেশন? অ্যাবাউট ট্রোজান ওয়ার। অ্যাকচুয়ালি দেখো মহাকাব্য ইলিয়াড এবং ওডিসিতে তো দুটো ভাগে ভাগ। তো ইলিয়াডটাতে মেইনলি কি রয়েছে, গ্রিক অ্যান্ড ট্রয়ের যে লড়াই সেটা রয়েছে, ব্যাখ্যা করা রয়েছে। এবং সেই লড়াইটা কেন হলো তোমরা কি কেউ জানো? আচ্ছা, যদি যাই নাও জানো তবু আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি লড়াইটা হয়েছিল কি কারণে। লড়াইটা হয়েছিল হেলেনকে নিয়ে। হু ইজ হেলেন? হেলেন ইজ দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু অ্যাফ্রোডাইটি অর অ্যাকর্ডিং টু দ্য স্কাই অফ গড, গড অফ স্কাই যাকে আমরা বলতে পারি, ঠিক আছে, জিউসের মতে। এই জিউসের মেয়ে হচ্ছে হেলেন। এই হেলেন, হঠাৎ হেলেনের কথা আমরা কেন বললাম? দেখো হেলেনের কথা বলছি আমরা এই কারণে যে যদি আমরা মানে মেইনটাকে যদি না জানি, মেইন কবিতার গল্পটাকে না জানি, তাহলে কি হবে যে আমরা এটা পড়তে ঠিক ইন্টারেস্ট পাবো না। তো সেই কারণে আমরা চলো একটু আগে দেখে নিই, কিছু একটু শুনে নিই গল্পটা হচ্ছে এরকম যে একদিন অলিম্পিয়াসের যারা গড ছিল, ঠিক আছে, তারা কি হচ্ছে একদিন ভোজ সভার আয়োজন করেছিল, যেখানে কি হচ্ছে এরেস, গড অফ ওয়ার, গডডেস অফ ওয়ার, ঠিক আছে, যা যুদ্ধের দেবী তিনি ছিলেন, নাম ছিল এরিস, তাকে নিমন্ত্রণ করা হয়নি, বাদ বাকি সবাইকে নিমন্ত্রণ করেছে। এবার তিনি রুষ্ট হয়েছেন, তিনি কি করলেন, একটা গোল্ডেন অ্যাপেল সেই সভায় দিলেন। এবার বললেন এটা হচ্ছে সবার সব থেকে যে সুন্দর তার জন্য। এখন সবার মধ্যে মোটামুটি সবাই চাইছে এই গোল্ডেন অ্যাপেলটাকে পেতে, বাট কেউই পাচ্ছে না। তখন কি হলো বলো? তখন হলো জিউসের কাছে গেল, কে গেল? অ্যাফ্রোডাইটি, হেরা অ্যান্ড এথেনা, তিনজনেই হচ্ছে দেবী। এখন এদের তিনজনের মধ্যে কে সব থেকে সুন্দর? সবাই চাইবে আমি পাবো গোল্ডেন অ্যাপেল, ঠিক আছে। তো জিউস বলে যে প্যারিস বা হচ্ছে ট্রয়ের রাজা প্যারিস, তার একজন ছেলে আছে প্রায়ম, ও হচ্ছে সুন্দর মানে সুন্দর বা সৌন্দর্য মানে বিচারের ক্ষমতা সব থেকে বেশি, তুমি তাদের কাছে যাও, দেন তুমি সব পাবে। তো সবাই একে একে অফার দেয়, কিন্তু সবার অফারগুলোকেই মানে প্রায়ম রিজেক্ট করে। শুধুমাত্র অ্যাফ্রোডাইটি জানতো যে কিভাবে একজন যুবক বা একজন ইয়থের মন পাওয়া যেতে পারে বা তাকে মানে এগ্রি করানো যেতে পারে কোনো কাজে। তো প্যারিস না, প্রায়মকে বলে যে তুমি যদি আমাকে মানে মোস্ট বিউটিফুল বা মোস্ট ফেয়ার হিসেবে ঘোষণা করো, ডিক্লেয়ার করো, দেন আমি তোমাকে পৃথিবীর সব থেকে অন্যতম একজন সুন্দরীকে এনে দেবো, যে তোমার প্রেমে পড়ে যাবে, ঠিক আছে, বা তোমাকে ভালোবাসবে, ঠিক আছে। তো তিনি বলেন যে ঠিক আছে, তাহলে অ্যাফ্রোডাইটিকেও ডিক্লেয়ার করে এবং অ্যাফ্রোডাইটি ওকে হেল্প করে হেলেনকে। এই হেলেনকে নিয়ে গ্রিক অ্যান্ড ট্রয়ের যুদ্ধ হয়, প্রায় 10 বছর ধরে হয়েছিল একটানা, ঠিক আছে। তো এই যুদ্ধ যখন ফিরে এসে ইউলিসিস নিজের রাজ্যে চলে এসেছে এবং তার
শাসন ব্যবস্থায় করছে এবং সে যখন বয়স্ক হয়ে যাচ্ছে এটা সেই মনে মনে তিনি তখন ভাবছেন। দেখো আমরা এই গল্পটা জানলাম, গল্পটা জানার পর আমরা কিছু অ্যালফ্রেড লর্ড টেনিসনের কিছু সম্বন্ধে জেনে নিই। তার নাম হচ্ছে অ্যালফ্রেড টেনিসন, ঠিক আছে। তার জন্ম হচ্ছে 6 আগস্ট 1809-এ, তাই তো। সমার্স বাই লিঙ্কনশায়ারে, ইংল্যান্ডে জর্জ টেনিসন অ্যান্ড এলিজাবেথ টেনিসন, এলিজাবেথ ফিচ হচ্ছে তার মা। এবার তার সিবলিংস আছে, আমরা পরপর এগুলো দেখছি, ঠিক আছে, এখানে দেয়া আছে। আই হোপ তোমরা এই বিষয়টা সম্বন্ধে দেখে নেবে, মনে থাকবে। এইবার আমাদের যেটা জানার বিষয়, এই যে আমরা ইউলিসিস কবিতাটা পড়ছি, ঠিক আছে, ইউলিসিস কবিতাটা পড়ছি, এটা মেইনলি আমরা কোথা থেকে দেখছি যে ইউলিসিস আলফ্রেড টেনিসন কোথা থেকে নিয়েছেন, এপিক হিরোইক ক্যারেক্টার কোথা থেকে নেওয়া হয়েছে, অডিসি থেকে, ঠিক, অডিসি থেকে। এইবার বলছে মানে এটা ড্রামাটিক মনোলগ, তো দেখো মনে হবে তিনি কারোর সাথে কথা বলছে, কিন্তু আমি বলছি এটা তিনি নিজেই কথা বলছেন নিজের মনের ভিতরে। এবং এটা যে ব্ল্যাঙ্ক ভার্স পোয়েম, মনে থাকবে এটা, ইট কন্টেন্টস এ ব্ল্যাঙ্ক ভার্স, মনে থাকবে এটা একটা ব্ল্যাঙ্ক ভার্সে রচিত একটি কবিতা। দিস কম্পোজিশন ইজ আ ভেরি ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ইজ ভেরি বিউটিফুল পোয়েম। So let's start. The little prophets that entitled king by the still hearth among these barren crags, matched with an aged wife, I mate and dole unequal laws into a savage race. দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে it little prophets that an idle king, বলছে এটা তাদের জন্য হতে পারে যারা হচ্ছে অলস, তাই তো, সুবিধাজনক হতে পারে যারা কি করবে এই তাদের জীবনটা তার রান্নাঘরে বা একটা অগ্নিচুল্লের পাশে খাবার দাবার খেয়ে তার জীবনটা কেটে যেতে পারে, এটা তাদের জন্য প্রফিটস হতে পারে, কিন্তু এটা ইউলিসিসের জন্য প্রফিট নয়। এবং সে কি করছে, অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, মানে ইথাকাকে বলছে, ব্যারেন ক্র্যাগস অর্থাৎ পাথুরে জমি, এটা হচ্ছে ইথাকাকে বলছে। ইথাকা ইজ এ প্লেস হোয়ার ইউলিসিস রুলিং, ঠিক আছে, বা ওয়াজ রুলিং। এইবার যেটা আমরা জানবো, ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, দেখো যখন ইউলিসিস তার ওয়াইফকে যখন ছেড়ে যায় তার বয়স তখন অল্প ছিল, কিন্তু যখন সে যুদ্ধক্ষেত্র থেকে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার থেকে ফিরছে তখন তার ওয়াইফ বয়স হয়ে গেছে, এবং সে কি বলছে যে ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, মানে তার ম্যাচ করাটা একটু কঠিন হয়ে পড়ে, ঠিক আছে। বলছে আই মিট অ্যান্ড ডোল, হোয়াট ইজ দ্য মিনিং অফ মেট অ্যান্ড ডোল, মানে হচ্ছে এখানে সার্ভিং, মনে থাকবে সার্ভিং, বলছে সার্ভিং, মনে থাকবে এটা সার্ভিং, আনইকুয়াল লজ ইনটু স্যাভেজ রেস। স্যাভেজ রেস মানে কি বলবো, স্যাভেজ রেস মানে এখানে সাবজেক্ট, হোয়াট ইজ দ্য সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এখানে প্রজা, মনে থাকবে প্রজা, প্রজা কোন প্রজা, এখানে বলছে স্যাভেজ রেস কেন বলছে, দেখো পরবর্তী লাইনে আমরা দেখছি, দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি, বলছে এটা সুবিধাজনক কাদের জন্য, যারা হচ্ছে অলস, এবং এটা তার কিন্তু ইউলিসিসের জন্য এটা মোটেও সুবিধাকর নয়, এটা লাভের ব্যাপার নয়, কারণ সে তার জীবনটা শুধুমাত্র অগ্নিকুণ্ডের সামনে বা আগুনের উনুনের সামনে তারে কাটিয়ে পারবে না তার লাইফের সঙ্গে। সে অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, অর্থাৎ এই ভূমিতে শুধু আটকে তার যে ল্যান্ড, তার যে রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থেকে সে পারবে না তার জীবনটা কাটিয়ে দিতে। ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, অর্থাৎ তার জীবন তার ম্যাচ এবং কি করতে পারবে না, পারছে না সে, তার যে বয়স্ক যে স্ত্রী আছে সেও কিন্তু বয়স হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও তো বলছে যে ম্যাচ উইথ অ্যান এজড ওয়াইফ, কেন বলছে আমরা পরবর্তী লাইনগুলোতে দেখবো যে তার বউকে সে কেন হঠাৎ বলছে যে এজড ওয়াইফ। আই মেট অ্যান্ড ডোল মানে কি বললাম, সার্ভিং, তাহলে মানে তিনি সার্ভিং করছে আনইকুয়াল লজ ইনটু এ স্যাভেজ, মানে অসমান বা অসামঞ্জস্য একটা লজ অর্থাৎ আইন, যাদের কাদের উপরে, একটা অসভ্য বর্বর জাতির উপরে, রেস মানে কি জাতি, মনে থাকবে। কিন্তু এখানে স্যাভেজ বলেছে, কেন বলছে, বলছে যে যারা কি করে, যারা শুধু হোড মানে হচ্ছে জোগাড় করে ফেলে, কি করে ঘুমায় এবং খাবার খায়, এবং তারা তাকে জানে না, তারা নিজেদের জন্য শুধু সঞ্চয় করে, শুধুমাত্র নিজেকে সঞ্চয় রেখে মানে মুহূর্তে বাঁচে না, তাই তো। বলছে আই কান্ট রেস ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, বলছে দেখো আই কান্ট রেস ফ্রম ট্রাভেল, অর্থাৎ
এখানে এই লাইনটার মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছে কবি? কবি বলছেন যে ইউলিসিস বলছে আমি ট্রাভেল থেকে কখনোই রেস্ট নিতে পারবো না, অর্থাৎ বিরতি নিতে পারবো না। কেন পারবো না? কারণ তিনি হচ্ছে এখানে ইউলিসিসের মাইন্ড হচ্ছে কন্টিনিউটির একটা প্রতীক বা সিম্বল। কন্টিনিউটি বলতে কি, যে তিনি সর্বদা মানে গতিশীল থাকতে চায়, ডায়নামোসিটির একটা সিম্বল। আই উইল ড্রিঙ্ক, আমি আমার প্রাণ করি বা করবো, লাইফ টু দ্য লিস্ট, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ বিন্দু পর্যন্ত সে পান করতে চায়। ঠিক আছে, অল টাইমস আই হ্যাভ এনজয়েড, সব টাইম আই হ্যাভ এনজয়েড, আমি সব সময় আমি আনন্দ করেছি। বলছে কি, অল টাইম আই হ্যাভ এনজয়েড, বলছে সকল মুহূর্তই আমি আনন্দ করেছি, গ্রেটলি, ভীষণভাবে, অ্যান্ড হ্যাভ সাফার্ড গ্রেটলি, যদি ভোগান্তি ভুগতেও হয় তবুও আমি কি হয়েছে, গ্রেটলি ভুগেছি, তাই তো, মানে সাফার করেছি। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, তাহলে কি বলছে, বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, এবং তাদের সঙ্গেও যারা তাদেরকে ভালোবাসে, তাকে ভালোবাসা, মি মানে এখানে ইউলিসিসকে বলছে। অ্যান্ড অ্যালোন অর্থাৎ একাকী, অন শোর, অ্যান্ড ওয়েন থ্রু স্কাডিং ড্রিপস দ্য রেইনি হেডেস ভেক্স দ্য ডিম সি। দেখো এখানে কি বলছে, যে কোথায় কোথায় সে একা একা যে সাফার করেছে, ঘুরেছে, তার সোল অর্থাৎ যে মেরিনার্স ছিল, তার বন্ধুরা ছিল, তাদের সঙ্গে সে ঘুরেছে, পাশাপাশি কি করেছে, যে সে থ্রু স্কাডিং মানে হচ্ছে তার চলনশীল, অর্থাৎ কি বলবো ওটাকে, যে সমুদ্র পাড়ি দিয়ে, হেডেস হচ্ছে এখানে রোহিণী নক্ষত্র ধরনা একটা নক্ষত্র, অর্থাৎ সে কি করেছে, তার জীবনকে শত প্রতিকূলতার মধ্যে দিয়েও সে তার লক্ষ্যে যাওয়া থামায়নি, অর্থাৎ সে যতই প্রতিকূলতা আসুক না কেন সে সামনের দিকে এগিয়ে গেছে। মনে থাকবে, দেখো বলছে রেনি হেডেস ভেক্স দ্য ডিম সি, অর্থাৎ উত্তাল সমুদ্র, ঠিক আছে, ভেক্স মানে উত্তাল সমুদ্র, ডিম সি যেটা আলোকে ক্ষীণ করে দেয়, ঠিক আছে, যখন চারিদিকে অন্ধকার আচ্ছন্ন হয়েছে, চারিদিকে উত্তাল সমুদ্র, সেই উত্তাল সমুদ্রের মধ্যে দিয়েও সে ছুটে গেছে। আই অ্যাম বিক্যাম এ নেম, আমার নাম হয়েছিল, আমি সেই একজন। মনে থাকবে, ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, বলছে তিনি কেন তিনি হয়ে উঠেছেন, অর্থাৎ তার সত্তাটা কি, ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, তিনি সর্বদা ক্ষুধার্ত হৃদয় নিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছে। হাংরি মানে কি, ক্ষুধার্ত, এখানে রোমিং মানে কি বলবো আমরা, ঘুরে বেড়ানো, ঠিক আছে, তাহলে সে সর্বদাই ঘুরে বেরিয়েছে কি নিয়ে, তার মানে হাংরি হার্ট, তার পিপাসা, অর্থাৎ সে কিছু নতুন কিছু জানবে, নতুন কিছু ভাববে, এই চিন্তা নিয়ে সে ঘুরে বেরিয়েছে। মাচ হ্যাভ আই সিন, বলছে যত আমি দেখেছি, অ্যান্ড নোন জেনেছি, সিটিজ অফ মেন, তাহলে সে কি কি জেনেছে এবং দেখেছে, সিটিজ অফ মেন নগরের মানুষদের, অ্যান্ড ম্যানার্স এবং সে মানুষ, সেখানকার মানুষদের এবং তাদের আচরণ, ক্লাইমেটস জলবায়ু, কাউন্সিলস গভর্নমেন্টস, অ্যান্ড মাইসেলফ নট লিস্ট, আমি এতটাও তুচ্ছ নই, বাট অনার্ড দেম অল, সবাই তাকে কি করেছে, সম্মান করেছে। মনে থাকবে এটা। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, বলছে এবং সে যে যুদ্ধের যে আস্বাদন, তিনি যুদ্ধ যে আস্বাদন করেছেন, এমনকি যুদ্ধের আনন্দও তিনি আস্বাদন করেছেন, কার সাথে, উইথ মাই পিয়ার্স। হোয়াট ইজ দ্য পিয়ার্স? পিয়ার্স ইজ সিগনিফাইজ এ গ্রুপ অফ পিপল। তো এদের পিয়ার হচ্ছে গ্রুপ অফ, একদল তার সঙ্গী সাথীদের বা কম্পেনিয়নদের এখানে বলছে, এখানে কি হবে, কম্পেনিয়নদের বলছে, মনে থাকবে, কম্পেনিয়নদের বলছে। আই হোপ বুঝতে পেরেছো। ফর অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্র, দেখো এখানে ট্রোজান উইন্ডি ট্রয়ের কথা বলা হয়েছে, অর্থাৎ যে যুদ্ধ প্রতিকূল পরিস্থিতির মধ্যে যে যুদ্ধের যে বাজনা, সেই যুদ্ধের সেখান থেকেও সে কি করেছে, সে তার জীবনের যে আনন্দ আস্বাদন করেছে তার সঙ্গীদের সঙ্গে। আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, বলছে আমি সেই সকল কিছুরই অংশ যেগুলোর সাথে আমার সাক্ষাৎ হয়েছে বা সাক্ষাৎ সে ও দেখেছে। দেখো তারপরে yet all experience is an arc where through gleams that untraveled world whose margin fades forever and forever when I move। বলছে দেখো, বলছে yet all experience, যদিও সকল এক্সপিরিয়েন্স তার কাছে আর্ক অর্থাৎ শক্ত কাঠিন্য খিলানের মতো,
তার স্মৃতিতে এখনো তখনও মজবুত হয়ে আছে, ঠিক আছে। ফায়ার থ্রু, যার মধ্যে দিয়ে গ্লিমস, যেটা আলোক উজ্জ্বল, ঠিক আছে। দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেস, যেইগুলো সে এখনো ভ্রমণ করেনি সেইগুলোতে সে ভ্রমণ করতে চায়, এবং যে তার সীমানারও বাইরে রয়েছে, অর্থাৎ তার মার্জিনের বাইরে রয়েছে, যেগুলো আবছায়া অবস্থা রয়েছে, সেগুলোর রহস্য সেগুলি দিয়ে কি করতে চায়, উদ্ঘাটন করে তাকে ট্রাভেল করতে চায়। মনে থাকবে, ফর এভার অ্যান্ড ফর এভার, সর্বদা এবং সর্বদা। ফর এভার, when I move, যখনই আমি মুভ করি, যখন বলছে যে তাহলে কি করতে হবে, জীবনের প্রত্যেকটা মুহূর্তেই এগিয়ে যেতে হবে, মনে থাকবে। হাউ ডাল ইট ইজ টু পজ, বলছে কি বোকা, এটা বোকার মতো কাজ হবে এটা, ইট ইজ টু পজ, থামাটা, ঠিক আছে। বলছে এটা পুরো বোকার মতো কাজ, কোনো এক জায়গায় থমকে যাওয়া, টু মেক অ্যান এন্ড, এবং একদম শেষ পর্যায়ে চলে আসা। টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ। দেখো বলছে কি বলছে, দেখো এখানে ফর এভার অ্যান্ড ফর এভার, এটা তো বলে দিয়েছি, সরি। বলছে হাউ ডাল ইট ইজ টু পজ, বলছে জীবনে থেমে যাওয়াটা খুব বোকামির কাজ হয়। টু মেক অ্যান এন্ড, এবং এটাকে একটা সীমানা করে দেওয়া, যে দাগ দিয়ে দেয়, এখানেই হয়তো জীবনের রীতি, এটা ঠিক নয়। টু রাস্ট আনবার্নিশড, জং ধরা, যেটা কি করে আনবার্নিশ রয়েছে, বার্নিশ করা নেই, সেগুলো কি কর, যেটা নট ইন শাইন ইন ইউজ। তাহলে কি হয়, যে ধরে নাও কোনো লোহার যন্ত্র যদি বহুদিন ধরে ব্যবহার না করা হয়, তাহলে কি হয়, সেই জিনিসটাতে তো জং পড়ে যায়। তেমনি তো কি হবে, যে যদি এরকম জং পড়ে যাবে, তেমনি জীবনটাও ঠিক, বা ভাবনা চিন্তাগুলোও মানুষের ঠিক তেমনই, যদি সেগুলোকে না ঠিক করা হয়, তাহলে কি হবে, জং পড়ে যাবে, মনে থাকবে। বলছি তারপরে দেখো, as though to breathe our life, like piled on life, were all too little, and of one to me little remains, but every hour is shaped from the eternal silence. বলছে as though to breathe, তাহলে কি বলছে, as though to breathe our life, অর্থাৎ জীবনে কি যে সময়টুকু এখনো বাকি আছে, কি করতে হবে, জীবনটাকে মানে আনন্দ উপভোগ করতে হবে। দেখো লাইফ পাইল্ড লাইফ, জীবনটাকে যেটুকুনি বাকি আছে সেটাকে কি করতে হবে, সংগ্রহ করে সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাট এভরি আওয়ার ইজ সেভড, এবং প্রত্যেকটা মুহূর্তে বাঁচতে হবে এবং সেটাকে উপভোগ করতে হবে। ফ্রম দ্যাট ইটারনাল সাইন, যতক্ষণ না সেই ইটারনাল সাইলেন্স, অর্থাৎ সেই মৃত্যু আসছে, মনে থাকবে। সামথিং মোর, তার থেকে হয়তো বেশি কিছু। এ ব্রিঞ্জার অফ নিউ থিংস, সামথিং মোর অ্যান্ড এ ব্রিঞ্জার অফ নিউ থিংস, মানে হচ্ছে ব্রিঞ্জার কথার অর্থ হচ্ছে বাহক, তাহলে নতুন জিনিস কেউ বয়ে নিয়ে আসে। ভায়োলেট ওয়ার, এটা ভায়োলেট ওয়ার ফর সাম থ্রি সামস টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ, বলছে এটা কোনো বৃথা জিনিস নয় যে তুমি তোমাকে গুছিয়ে রাখলে এবং কি হলো একটা সময় তুমি শেষ হয়ে গেলে, তুমি গুছিয়ে রাখতে হবে, রেখে কি হবে, জীবনটাকে আনন্দ উপভোগ করতে হবে, মনে থাকবে। and this grey spirit yearning in desire, বলছে এই ধূসর হৃদয়, এখানে ইউলিসিস এখন গ্রে স্পিরিট কেন বলছে, কারণ সে অনেক দিন হলো জার্নি থেকে ফিরেছে, এবং এই জার্নিটাতে কি হচ্ছে, এই পুরো মুহূর্তে সে কি হচ্ছে, তার মনে মানে মানে আকুলতা রয়েছে, সে পেরিয়ে যাবে 7 সমুদ্র, বলতে গেলে আমরা যেটা বলি, সেই সমুদ্র পারে সে ট্রাভেল করবে, কিন্তু সেটা তো হয়ে উঠছে না, সেই জন্য বলছে গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, ইয়ার্নিং মানে আকুল, ঠিক আছে, ইন ডিজায়ার টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, বলছে তার হৃদয় এখন কি ডিজায়ার করছে, টু ফলো অর্থাৎ যে ফলো অনুসরণ করতে, নলেজ জ্ঞানকে, কিভাবে তাকে জ্ঞান অর্জন করতে চায়, লাইক এ সিঙ্কিং স্টার অর্থাৎ কি ডুবন্ত বা শেষ বেলায় যে সরি রাতের শেষে যখন সূর্যোদয় হয় তখন সেই স্টারগুলো যেভাবে ডুবে যায়, ঠিক সেই রকম ভাবে তার জ্ঞানটাকে সে অর্জন করেছে। কিভাবে করেছে, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থটস, বলছে বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ, চিরাচরিত মানুষের ভাবনা চিন্তার বাইরে গিয়ে সে কি করতে চায়, সে ভাবতে চায়, সে এই যে চিরাচরিত ভাবনা, চিরাচরিত গতানুগতিক জীবন, সেখান থেকে সে বেরিয়ে সে মুক্ত হতে চায়,
it is this poem signifies a dynamicity of mind. What is the dynamicity? Dynamicity is something which helps you to move on in life. So everyone needs a concept of dynamicity, and they use also a and this should be dynamic. So একটা কথা যেখানে বলা হয়, এটা কবিতাটা সিগনিফাই করছে কি? কবিতাটা সিগনিফাই করছে অলওয়েজ ডাইনামিসিটি, অর্থাৎ নিজেকে ডাইনামিক করে তুলতে হবে, অর্থাৎ গতিশীলতা করে হয়ে উঠতে হবে, তাই তো? তো আমরা এত সুন্দর একটা কবিতা আজকে পড়লাম। এটা আমরা স্ট্যানজা 1টা পড়েছি। আমি প্রথমে বলেছি কবিতাটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। কবিতাটাতে কি রয়েছে? যে কবিতাটাতে রয়েছে, তিনি এখন বয়স্ক হয়ে যাওয়া সত্ত্বেও তার মন এখনো ইয়ং রয়েছে, অর্থাৎ তার মন এখনো ফুল অফ ফান রয়েছে, অর্থাৎ তার হৃদয় হচ্ছে গতিশীলতা, অর্থাৎ জীবনের আনন্দ উপভোগ করতে চাই। এবার তার এজেড ওয়াইফ কেন বলেছিল, কিন্তু তার বউ তো সেরকম নয়, তার বউ সে করেছে এখন কি করতে চাইছে, মানে সে যেহেতু এরকম ভাবে ভাবতে পারে না, তাই সে এজেড হয়ে গেছে তার কাছে। তো এখন আমাদের একটা জিনিস যেটা বলার কথা, পরবর্তী ক্লাসগুলোতে আমরা অবশ্যই ভালোভাবে দেখব। তো আমরা চলো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। স্ট্যানজা 1 এর পর স্ট্যানজা 2 খুব শীঘ্রই আসবে। থ্যাংক ইউ, জয় হিন্দ।